গতকাল আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2 পয়েন্ট অনুশীলনী 1-এর উপর আলোচনা করেছি। সেই আলোচনায় আমাদের শতকরা অঙ্কের অর্থাৎ মুনাফা আসল এই আলোচনার উপরে আমরা বিভিন্ন সূত্র আলোচনা করেছিলাম এবং আমি তোমাদের গতকাল ছিল আমাদের এই অনুশীলনীর প্রথম ক্লাস, আজকে আমার দ্বিতীয় ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা গতকালে যে বিষয় একটু আলোকপাত করেছিলাম আমরা সেই বিষয়ে একটু স্মৃতিচারণ করব, তারপরে আমরা আজকের মূল বিষয়ে চলে আসব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই আজকের পাঠের সামনে বসেছো, খাতা কলম নিয়ে বসেছো এবং আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে বসেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালের ক্লাসের একটু স্মৃতিচারণ করি। আমরা যে সূত্রগুলো লিখেছিলাম আমরা দেখি যে আমরা খাতায় ঠিকঠাক তুলেছিলাম কিনা। যে আমরা লিখেছিলাম সুদ ইকুয়াল, আমরা একটা সূত্র লিখেছিলাম আসল গণন হার গণন সময়। দ্বিতীয় সূত্র লিখেছিলাম আসল ইকুয়াল বাই এখানে 100, লিখেছিলাম আসল ইকুয়াল সুদ গণন 100 হার গণন সময়। তৃতীয় সূত্র লিখেছিলাম হার ইকুয়াল সুদ গণন 100 আসল গণন সময়। চতুর্থ সূত্র লিখেছিলাম সময় ইকুয়াল সুদ গণন 100 আসল গণন হার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালের যে আমাদের আলোচনা ছিল সেই আলোচনায় এই 4টা সূত্র আমরা লিখেছিলাম। আমি আশা করি তোমরা কালকেও সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। তারপরেও আমরা এই সূত্রগুলো আমাদের কালকের খাতার সাথে আমরা মিলিয়ে নিব যে সঠিকভাবে সূত্রগুলো আমরা তুলতে পেরেছিলাম কিনা। আমি আশা করি তোমরা অবশ্যই সুন্দর করে সূত্রগুলো তুলতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করেছি বা ব্যবহার করছে 90 দশকের পূর্বে যে সমস্ত গণিত ছাড়ারা ক্লাস নিয়েছে তার অধিকাংশই এই শতকরা অর্থাৎ মুনাফা আসলের অঙ্কে তারা এই সূত্রগুলো ব্যবহার করেছে। তো বর্তমান সময়ে যে বইটা আমাদের পাঠ্যক্রমে এসেছে সেই বইতে আমরা যে সূত্রগুলো পেয়েছি আমরা সেই সূত্রগুলো গতকালের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সেই সূত্রগুলো আমরা আবার একটু দেখে নিব যে সেই সূত্রগুলো আমরা সঠিকভাবে তুলেছি কিনা। তো আমরা গতকালের বর্তমান সময়ে যে সূত্রগুলো আমাদের গণিত বইয়ে দেওয়া আছে আমরা লিখেছিলাম 1 নম্বর ইকুয়াল টু পি আর এন, 2 নম্বর সূত্রে লিখেছিলাম পি ইকুয়াল টু আই বাই আর এন, 3 নম্বর সূত্রটা লিখেছি আর ইকুয়াল টু আই বাই পি এন, আর 4 নম্বর সূত্র লিখেছিলাম এন ইকুয়াল টু আই বাই পি আর। তো শিক্ষার্থী বন্ধুরা, কাল আমরা এই সূত্রগুলো খাতায় তুলে নিয়েছিলাম। তো আমরা এই সূত্রগুলো মিলিয়ে নিব যে কালকে আমরা সঠিকভাবে এই সূত্রগুলো লিখেছিলাম কিনা। যেহেতু আমরা একটা অঙ্ক আমরা বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে শতকরা বার্ষিক কত মুনাফায় 300 টাকা 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে কত টাকা বলতে এখানে আমরা কত মুনাফা বলতে এখানে আমরা বুঝেছি হলো শতকরা মুনাফার হারটা আমরা বের করব। তো এই মুনাফার হার বের করতে গেলে আমরা এখানে 2 ধরনের সূত্র লিখেছি। আমরা 2 সূত্র প্রয়োগ করেই এই অঙ্কটার আমরা সমস্যার সমাধান করতে পারবো। যার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 2 ধরনের সূত্রগুলোই যে আলোচনা করেছিলাম সেই আলোচনার ফলপ্রসূতে আমরা এই 2 ধরনের সূত্রগুলো আমরা আবার স্মৃতিচারণ করে নিলাম। এখন আমরা এই অঙ্কটার বাস্তবায়নে যাব যে আসলে যে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করতে পারি কি না তারই আমরা বাস্তবতা এখন আমরা দেখে নিব। তো
শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কি করি যে বর্তমান সময়ে যে আমাদের গণিত বইয়ে যে সূত্র দেওয়া আছে সেই সূত্রগুলোর আলোকে যদি আমরা এই অঙ্কটা করতে যাই তাহলে আমরা সমস্যার সমাধানটা কীভাবে করতে পারবো। তাহলে লিখব এখানে যে পি ইকুয়াল 3000 টাকা, এখানে 5 বছর, তাহলে আমরা সময় এন ইকুয়াল 5 বছর, আর এখানে আমরা কি বলছে মুনাফা, তাহলে এখানে মুনাফাকে আমরা ধরবো আই, আই ইকুয়াল ধরবো হলো 1500 টাকা, আর এখানে আমরা বাহির করব হলো কি মুনাফার হার, হারকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করব। তাহলে হট আমরা জানি কাল কি লিখেছিলাম যে আর ইকুয়াল আমরা কি লিখেছিলাম, তোমাদেরকে মনে আছে অবশ্যই, আমি জানি তোমাদের মনে আছে। আর ইকুয়াল টু লিখেছিলাম আই বাই আমরা কি লিখেছিলাম পি এন। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আর ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম আই বাই পি এন। এখানে দেখো পি ইকুয়াল টু আমরা কত পেয়েছি 3000 টাকা পেয়েছি, এন ইকুয়াল টু কি ধরেছি আমরা সময় কত পেয়েছি 5 পেয়েছি, আর এখানে আই ইকুয়াল টু কত পেয়েছি আমরা 1500 টাকা পেয়েছি। এখন আমরা কি করব, এই যে আমরা প্রতীকগুলো লিখেছি এটার পরিবর্তিতে আমরা এই মানগুলো বসিয়ে দিব, দিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হলো আজকের আমার হলো কত মুনাফায় মানে শতকরা মুনাফার হারটা আমরা পেয়ে যাব। তো চলো বন্ধুরা আমরা এখন মানগুলো প্রয়োগ করি। তাহলে আই ইকুয়াল টু আমরা কত পেয়েছি 1500 টাকা, আর এখানে পি ইকুয়াল টু পেয়েছি কত 3000 টাকা, আর এন ইকুয়াল টু কত পেয়েছি সময় 5। যেহেতু এখানে আমরা কি করব শতকরায় প্রকাশ করব, এই জন্য আমাদের কি করতে হবে 100/100 দ্বারা উভয়কে গুণ করে দিতে হবে, আর দিয়ে আমরা কি দিয়ে দিব পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। তাহলে আমরা যদি এখন এখানে কাটাকাটি করি তাহলে আমরা কি পাচ্ছি, যদি আমরা এইটা দ্বারা 1 এখানে যদি কেটে দেই তাহলে কত আসবে 2, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো কত 1/10 গুণন এখানে পাচ্ছি হলো 100/100, এখানে পার্সেন্টেজ আমরা দিলাম, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি কত 10/100, এখানে আমরা কি লিখতে পারি 10 গুণন 1/100 সমান সমান 10%। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লিখব মুনাফার হার 10%। আমি একটু স্পষ্ট করে তোমাদের লিখে দিই, মুনাফার হার 10%। তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো বর্তমান সময়ে আমাদের গণিত বইয়ে যে সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রের আলোকে আমরা এই অঙ্কের এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। তো চলো বন্ধুরা আমরা কি করি যে 90 দশকের পূর্বে যে সমস্ত গণিত অর্থাৎ ছাড় মণ্ডলী তথা বিএসসি স্যারেরা বা গণিত স্যারেরা যে 90 দশকের পূর্বে যে সূত্র প্রয়োগ করে এই অঙ্কটার সমস্যা সমাধান করেছে আমরা সেই নিয়মে এই অঙ্কটার সমস্যার সমাধান করব। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা এই অঙ্কেরই অন্য একটা নিয়মে করব, যে অঙ্কটা 90 দশকের পূর্বে স্যারেরা ছাত্রছাত্রীদের করিয়েছেন। তো আমরা লিখব এখানে 3000 টাকা কি বলছে, এই 3000 টাকা আমাদের হলো আসল, তাহলে লিখব আসল ইকুয়াল 3000 টাকা, এখানে 5 বছর, তাহলে এখানে কি ধরতে হবে সময় ইকুয়াল টু লিখব 5 বছর, এখানে কি লেখা আছে মুনাফা 1500 টাকা, এখানে কি হবে মুনাফা অবলিক আমরা কি লিখতে পারি সুদ 1500 টাকা, অতএব কি বাই করবো আমরা, এই ক্ষেত্রে হবে সুদের হার ইকুয়াল টু কি লিখবো আমরা হোয়াট। তাহলে কি লিখতে পারি আমরা জানি সুদের হার বা মুনাফার হার একই জিনিস, তো আমরা লিখব সুদের হার অর্থাৎ শুধু হার আমরা লিখতে পারি কি যে সুদ গুণন 100, আর লিখতে পারি আমরা আসল গুণন সময়।
আমরা যদি ঠিক আগের মতোই আমরা মান প্রয়োগ করে দেই তাহলে আমরা কি পাবো, এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, দিলেও আমাদের ভুল হবে না। তো এখানে আমরা এখন কি করব, পার্সেন্টেজটা আমরা পরে দিব, কি জন্য, যখন আমরা ক্যালকুলেশন যাবো তখন আমরা পার্সেন্টেজটা দিব। এখানে লিখবো সুদ আমরা কত পেয়েছি, 1500 টাকা, গণন আমাদের কত ছিল 100, আসল পেয়েছি কত 3000 টাকা, আর আমরা সময় পেয়েছি কত 5 বছর, এখানে দিয়ে দিব পার্সেন্টেজ। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে সরাসরি কি পেয়ে যাব, যদি এটা দিয়ে আমরা কাটি তাহলে এখানে যাবে 2 বার, এখানে 1 লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি যে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 50, 5 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে 10। তাহলে সরাসরি আমরা অ্যান্সার লিখতে পারতেছি কত 10%। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 90 দশকের পূর্বে গণিত ছাড়েরা এই মুনাফা আসলের অর্থাৎ সুদের হার নির্ণয় করার জন্য তারা এই নিয়মটা প্রয়োগ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্তমান সময়ে যে সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটার সমস্যা সমাধান করা শিখেছি, 90 দশকের পূর্বে স্যারেরা যে অঙ্কগুলো করেছে সে নিয়মটা শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক শিখে নিব যে এই অঙ্কটা আর কি নিয়মে করা যেতে পারে। তো আমরা এবার তৃতীয় একটা নিয়ম শিখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দেখবো এই অঙ্কটা আর কয়টা নিয়মে আমরা করতে পারি। তো এখানে আমরা 90 দশকের পূর্বে যে স্যারেরা অঙ্ক করেছেন তারা বর্তমানে যে অঙ্কটা করেছি, এই রিসেন্টলি যে অঙ্কটা যে নিয়মটা আমি করেছি এই নিয়মের পাশাপাশি তারা আর একটা নিয়মে অঙ্কটা করেছেন, সেটা হলো ঐকিক নিয়মের মতো করে তারা শতকরার অঙ্কগুলোর সমস্যা সমাধান করেছে। তো চলো বন্ধুরা আমরা সেই অঙ্কটা বোঝার চেষ্টা করি। তো লিখবো এখানে কি লিখবো, 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কত পাচ্ছি আমরা 1500/3000 গুণন 5। কেন হলো, যেহেতু কম হলে ভাগ হয়ে যায়। এরপর আমরা কত পাবো, যে শতকরা, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে, তাহলে 1500 গুণন 100, 3000 গুণন 5, এত টাকা সমান সমান ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 10%। সরি, পার্সেন্টেজ আমরা আগেই দিব না, এখানে লিখতে হবে 10 টাকা। কাটাকাটি আমরা করে নেই, এটাকে যদি আমরা কাটি তাহলে কয়বার যাবে 2 বার যাবে। 2 দিয়ে যদি আমরা 100কে কাটি কয়বার হবে 50 দুগুণে 100, 5 দিয়ে যদি কাটি কত হবে 5 10 এ 50, তার মানে 10 টাকা। অতএব সুদের হার অবলিক কি লিখতে পারি, মুনাফার হার ইকুয়াল টু কত 10%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকাল যে আলোচনা করেছিলাম, যে সেই আলোচনায় আমরা করেছিলাম যে শতকরা অর্থাৎ সুদ আসলের অঙ্কগুলো কিভাবে আমরা সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিনে সেই সূত্রগুলো আলোচনা করেছিলাম। সেই আলোচনার আমরা আজকে সেই সূত্রগুলোর পুনরাবৃত্তি করেছিলাম, যে দেখি যে আমরা গতকালে যে আমরা সূত্রগুলো আলোচনা করেছি সেটা তোমাদের মেমোরিতে কতটুকু ধারণ করেছে। আমি আশা করি অবশ্যই তোমরা গতকালের সূত্রগুলো সুন্দরভাবে বুঝেছো এবং সেই সূত্রগুলো তোমাদের মনে আছে। সেই সূত্রগুলোর আলোকে আমরা আজ একই অঙ্কের 3টা নিয়মের সমস্যার সমাধান করেছি। একটা করেছি বর্তমান সময়ে স্যারেরা যে 8ম শ্রেণীর গণিত বইয়ে যে I=PNR যে সূত্রটা দেওয়া ছিল সেই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটার সমস্যা সমাধান করেছি। আর কি করেছি, আমরা 90 দশকের পূর্বে স্যারেরা যে নিয়মে অঙ্ক করেছিল সে সূত্র প্রয়োগ করেও আমরা এই অঙ্কটার সমস্যার সমাধান করেছি। তারপরে কি করেছি, আমরা 90 দশকের পূর্বে স্যারেরা যে সূত্রের বাহিরে যে একটা নিয়মে স্যারেরা অঙ্কের সমস্যা সমাধান করেছিল সেটা হলো কিসের, ঐকিক নিয়মের মতো করে তারা শতকরা অঙ্কগুলোর সমস্যা সমাধান করেছিল। তাহলে আমরা একই অঙ্কের 3টা নিয়ম আমরা তৈরি করতে শিখলাম, যে একটা অঙ্ককে আমরা 3টো নিয়মে করতে পেরেছি। তো অবশ্যই আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সুন্দর করে আমার এই আজকের ক্লাসের অর্থাৎ উপস্থাপনটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমাদের সিরাজগঞ্জের একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন পাটিগণিতের জনক যাদবচন্দ্র চক্রবর্তী। তোমরা হয়তো জানো না, এই ব্যক্তি গণিতে পরপর 7 বার ফেল করেছিল। তার মূল কারণ হলো সে পরীক্ষার হলে যখন গিয়েছিল তখন একই অঙ্ক 7টা নিয়মে করেছিল। তার থিঙ্কিং ছিল যে আমি যেহেতু একটা অঙ্ক 7টা নিয়মে করেছি, অতএব
আমাকে তো পাস দিতেই হবে। ওনার এই যে একঘেয়েমির কারণে এক অঙ্ক 7টা নিয়ম করার ফলেও বারবার যেহেতু প্রশ্ন অনুযায়ী তার উত্তরটা সঠিক হয় নাই, যার জন্য তাকে ফেল দেওয়া হয়েছে। পরবর্তীতে সে সংশোধন করে গণিতে হয়তো আগেকার যারা স্যারেরা ছিলেন তারা এই গল্পগুলো করেছিলেন যে তারা এইভাবে অঙ্কগুলো সেই যাদবচন্দ্র চক্রবর্তী 1 অঙ্ক 7টা নিয়মে করেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তারই ধারাবাহিকতা আমরা আজকে যে শতকরার অঙ্কের আমরা কি করলাম, একটা অঙ্কের আমরা 3টা নিয়ম আমরা কমপ্লিট করলাম। আমি আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই, আমি আশা করব যে এই সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পেজে গিয়ে তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করব। আমিও চেষ্টা করব আমার এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্য। সর্বশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।